দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্যের গতিপথ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মুস্তফা মাহবুব, আর আমার সঙ্গে আছেন ট্যুর গ্রুপ বিডির ব্যবস্থাপনা পরিচালক ইমরানুল আলম। ইমরানুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ, আপনাদেরকে ঈদের শুভেচ্ছা। ঈদ কেমন কাটলো? হ্যাঁ, খুবই ভালো কেটেছে আসলে। নতুন উদ্যমে একটা ঈদ করেছি, সব মিলে আসলে ভালোই বলা যায়। সেই সাথে বিজনেসের পরিবেশটা কিছুটা আগের চেয়ে ভালো ছিল, তো এই জন্য মনটা বেশ ফুরফুরা। সাধারণত তো আসলে ঈদের ছুটি যখন শুরু হয় তখন আপনাদেরও ব্যস্ততা বাড়ে, তো সেই জায়গা থেকে একটু জানতে চাই যে আপনি যে সেক্টরে আছেন, অর্থাৎ আমাদের পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত আছেন, শুরুতে আগে একটু জানতে চাই যে এই শিল্পের সাথে আপনি কিভাবে যুক্ত হলেন, কবে যুক্ত হলেন, সেই গল্পটা আগে শুনতে চাই। আচ্ছা, আমরা আসলে বন্ধু বান্ধবরা মিলে একটু ঘোরাঘুরির নেশা বেশি ছিল। ভার্সিটিতে যখন পড়াশোনা করতাম তখন বেশ ঘোরাঘুরি করতাম। ইভেন তার আগে যদি চিন্তা করি, স্কুল কলেজে আমরা আসলে বেশ বাউন্ডুলে স্বভাবের বা ভাবগুড়ি স্বভাবের ছিলাম। তো সেখান থেকে সবসময় চিন্তা করতাম যে কোথায়, মানে কীভাবে ঘোরা যায়, মানে ঘোরাঘুরি নিয়েই সব প্ল্যান ছিল। তো বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি তখন আসলে আমরা নিজেরা মজা করে একটা ঘোরাঘুরির নামে একটা গ্রুপ করেছিলাম, নাম দিয়েছিলাম ট্যুর গ্রুপ। তো আমাদের কাজই থাকবে শুধু ট্যুর করা, ঘুরতে যাওয়া। তো সেখান থেকে আসলে দেশের আনাচে কানাচে ঘোরাঘুরি শুরু করলাম, নিজেরা যত কম খরচে করা যায়। তো সেখান থেকেই আসলে একবার প্ল্যান হলো সুন্দরবন যাব। সুন্দরবন তো আসলে কম খরচের ট্যুর না, এটা একটু কস্টলি ট্যুর। তো সেই ট্যুরটা করতে গিয়ে আসলে আমাদের বেশ বেগ পেতে হয়। তখন এটাকে আসলে যেভাবে আমরা ম্যানেজ করেছি, এবং আমাদের সাথে আননোন কিছু মানুষও গিয়েছিলেন, তো তাদের প্ররোচনা, ইন্সপাইরেশন এবং আমাদের যে ঘোরাঘুরির যে একটা আগ্রহ, সব মিলে আসলে সেই ট্যুর থেকেই আমাদের ঘোরাঘুরির দিকে ডাইভার্ট হওয়া, এবং সেই ট্যুর গ্রুপ থেকে প্রফেশনাল ট্যুর গ্রুপ বিডি নাম দেয়া, এবং সেখান থেকে আমাদের আসলে পথ চলা শুরু বলা যায়। তো 2014 সালে। আপনি নিজেই তো আসলে এই 14 সাল থেকেই ধীরে ধীরে উদ্যোক্তা হলেন। এখন আপনার কতগুলো রিসোর্ট বা প্রপার্টিজ আছে? এখন আমাদের আসলে প্রায় 15টার মতো প্রপার্টি আছে। আরও কিছু প্রসেসিংয়ে আছে, মানে কাজ চলছে। হয়তোবা এই বছর শেষে হয়তোবা এটা আরও কিছু সংখ্যা বেড়ে যাবে আর কি। তো এই যে 2014 সালে শুরু করলেন আর আজকে আমরা 26 সালে কথা বলছি, প্রায় 12 বছরের বা তার হয়তো বেশি কিছু সময়। মানে যে কোনো উদ্যোগ শুরু করার ক্ষেত্রে তো আমরা আসলে যখন শুনি তরুণ যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা অনেকেই হতাশা প্রকাশ করেন যে মূলধন কোথায় পাবো, পুঁজি কোথায় পাবো। তো আপনারা যে শুরু করলেন তখন আসলে কি পরিমাণ মূলধন নিয়ে শুরু করেছিলেন এবং সেটা কোথা থেকে এসেছিল? শুনে হয়তো কিছুটা অবাক হবেন যে আমাদের এই যে এখন 15টা রিসোর্ট বা আরও কিছু সেট আপ হয়েছে 12 বছরে, তো আমাদের যে স্টার্টিংটা ছিল সেখানে কিন্তু বিনিয়োগ ছিল একদমই শূন্য। আমরা কোনো রকম বিনিয়োগ নিয়ে আসলে মাঠে নামিনি। আমাদের সেই সময়কার বিনিয়োগটা ছিল আমাদের অভিজ্ঞতা, আমাদের ডেডিকেশন, এবং আমাদের আসলে এই সেক্টরে মানে প্রফেশনাল হওয়ার আগেও আমরা আসলে 7 থেকে 8 বছর নিজেরা ঘুরেছি, বন্ধুরা মিলে ঘুরেছি। ওই যে ঘোরাঘুরির যে এক্সপিরিয়েন্সটা, সেটাই আসলে আমাদের বিনিয়োগ ছিল। তারপরও ধরেন শূন্য থেকে তো শুরু করলেন, ধীরে 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 প্রথম যে রিসোর্টটার মালিক হলেন আপনারা, সেটা কিভাবে হলেন? আচ্ছা, এটা আমরা যখন 14 সালে প্রফেশনালি শুরু করেছিলাম টিজিবি ট্যুর গ্রুপ বিডির কার্যক্রম, এবং 15 সালেই আসলে আমরা প্রথম একটা রিসোর্ট নেই। তো ওই যে 1 বছর আমরা কিছু ট্যুর করেছি, সেখানে আমাদের ছোট ছোট কিছু প্রফিট হয়েছিল। আমরা সেগুলোকে কালেকশন করেছি বা জমা রেখেছি যে না, ঠিক আছে, কিছু একটা করব। তখন আমরা সেন্ট মার্টিন ঘুরতে গিয়ে আমাদের একটা ভালো সুযোগ চলে আসে, নাম ছিল ব্লু লেগুন, আমাদের প্রথম রিসোর্ট সেন্ট মার্টিনের ব্লু লেগুন। তো সেখানে আসলে ওই সময় তো 11-12 বছর আগে আসলে পুঁজিও অনেক বেশি ছিল না, অল্প টাকাতেই পাওয়া যেত ওই সময়কে। তো আমরা এই আসলে যে ওই যে অল্প টাকাটা বা অল্প যে পুঁজিটা, আমরা যে 1 বছর ঘোরাঘুরি করেছি বা মানুষজনকে নিয়ে আমরা মুভ করেছি, সেখানে কিছু আর্নিং হয়েছে। সেই আর্নিংটা দিয়ে আসলে আমরা আমাদের প্রথম যে রিসোর্টটা সেটা করি। হ্যাঁ, কিছু টাকা অবশ্যই শর্টেজ ছিল, সেটা ফ্যামিলি কিংবা ফ্রেন্ডসদের থেকে কী বলা যায় সাময়িকভাবে নিয়েছিলাম, সেটা আমি অল্প সময়ের মধ্যে তাদেরকে পরিশোধ করে দিয়েছি, বা অনেকে আমাদের সাথে আস্তে আস্তে পরবর্তী সময় যুক্ত হয়েছে। তো প্রথম যে প্রজেক্টটা ছিল সেটা আসলে আমাদের জন্য ইমোশনাল একটা প্রজেক্ট ছিল, এবং বলা যায় যে অনেক লার্নিং আমরা পেয়েছি, এবং সেটা থেকেই আসলে আমাদের এই রিসোর্ট সেক্টরে যাত্রা শুরু। তো এই যে প্রায় 15টার মতো রিসোর্ট আপনার বলছেন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, এই ব্যবসা বড় হওয়ার ক্ষেত্রে আসলে আমরা তো শুনি বাংলাদেশে যে কোনো ব্যবসার ক্ষেত্রেই ব্যাংক খাতের একটা নির্ভরতার জায়গা আসে।
তো আপনার এই শিল্পে যখন আপনি ব্যবসা সম্প্রসারণ করেছেন তখন ব্যাংক থেকে কি ধরনের সহযোগিতা পেয়েছেন বা আদৌ পেয়েছেন কিনা? না, এখানে আসলে আমরা ব্যাংকে কোনো দোষ দিতে পারবো না এই কারণে যে আমরা আসলে ব্যাংকের কোনো সহযোগিতা নেওয়ার চেষ্টাও করিনি। আমাদের যে বলছি প্রথম দিকের যে রিসোর্ট ছিল সেগুলো আসলে হয়তো খুবই অল্প খরচের মধ্যেই আমরা নিয়েছিলাম। তো সেখান থেকে একটা প্রফিট আসছে, আমরাও বিজনেস শেখার চেষ্টা করছি যে সেটাকে আসলে কীভাবে আরও ডাইভার্সিফাইড করা যায়, আরও বড় করা যায়, বৃহৎ করা যায়। তো সেখান থেকেই আমাদের প্রথম চেষ্টাটা। তবে আমরা আসলে ব্যাংক ঋণ না নিয়ে সেই সময় আমরা যেটা করেছিলাম, আমরা কিছুটা ক্রাউড ফান্ডিংয়ের দিকে গিয়েছিলাম। ক্রাউড ফান্ডিংটা এরকম যে আমাদের নোন যারা আছে, আমাদের বন্ধুবান্ধব, আমাদের আত্মীয় স্বজন যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছেন, বা প্রথম যখন রিসোর্ট নিয়েছি তখনই অনেকে জানতে চেয়েছিলেন যে আমরা আসলে, আপনি যেরকম প্রশ্ন করেছেন ওনাদের প্রশ্নটা কিছুটা ক্যাজুয়াল ছিল এরকম, যে এটার আসলে মেকানিজমটা কি, আপনারা কীভাবে নিয়েছেন, আমরা যুক্ত হতে চাই, যুক্ত হওয়ার কোনো সুযোগ আছে কি না। তো সেখান থেকে আসলে ক্রাউড ফান্ডিংটা আমাদের শুরু হয়। ইভেন এখন পর্যন্ত যে 15টা রিসোর্ট বা প্রতিষ্ঠান আমাদের আছে সবগুলো আসলে আমরা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে করি। আর এখন পর্যন্ত আমরা ব্যাংকের দ্বারস্থ হইনি, তবে হয়তো অদূর ভবিষ্যতে যখন আমরা অনেক বড় কোনো প্রজেক্ট করবো হয়তো বা সেই সময় হওয়া লাগতে পারে। নিশ্চয়ই। আরেকটা বিষয় একটু জানতে চাই যে মানে এই ধরনের ব্যবসার ক্ষেত্রে তো নানান রকম ঝুঁকিও আছে। আপনারা যখন পর্যটকদেরকে নিয়ে যাচ্ছেন, আপনাদের দায়িত্বে তো তারা যায়, সেই ক্ষেত্রে নিরাপত্তার কথা বলি বা বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, নানান রকম মানে অপ্রীতিকর খবরও আমরা মাঝে মাঝে পাই। এই বিষয়গুলোকে আসলে আপনারা কীভাবে ম্যানেজ করেন? আচ্ছা, হ্যাঁ, নিরাপত্তার ব্যাপার তো আসলে সবসময় সবচেয়ে বেশি প্রায়োরিটি পাওয়ার ব্যাপার। আমরাও সেটাকে সবসময় প্রায়োরিটি দিয়ে থাকি, সেটা দেশের মধ্যে ট্যুর হোক, দেশের বাইরে ট্যুর হোক। তবে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ নিয়ে আসলে দেশের বাইরে কিংবা দেশে যারা ঘোরাঘুরি করে না তাদের মধ্যে যে একটা বিরোধ ধারণা আছে যে বাংলাদেশ ভ্রমণের জন্য নিরাপদ না। আমি আসলে সবসময় এই কথাটার ঘোর বিরোধিতা করি। আপনি চিন্তা করে দেখেন, অন্যান্য দেশে অনেক সময় দেখবেন যে অপ্রীতিকর অনেক ঘটনা ঘটে, কিন্তু বাংলাদেশে একটা পর্যটন স্পটে ট্যুরিস্টের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার রেশিও কিন্তু খুবই কম। পাশের দেশ ভারত, তার পাশে নেপাল, কিংবা আপনি যদি পশ্চিমা দেশগুলো দেখেন সেইখানে নিরাপত্তার যে ব্যাপারটা বাংলাদেশে আমার মনে হয় যে ট্যুরিজমের ক্ষেত্রে অন্তত পর্যটকদের জন্য নিরাপত্তার ঝুঁকিটা খুবই কম। যদি আমি উদাহরণ দিতে থাকি সাজেকের বিষয়, সাজেক কিন্তু টোটালি একদম আর্মি দ্বারা নিয়ন্ত্রিত একটা এলাকা এবং সেটা খুবই ওয়েল অর্গানাইজড এবং ওয়েল সিকিউরড। আমি যদি আবার চিন্তা করি যে সেন্ট মার্টিনের কথা, সেটাও দেখেন এখানে কোস্টগার্ড থেকে শুরু করে প্রশাসনিক অনেকগুলো সেট আপ রয়েছে, তারা আসলে প্রত্যেকটা জায়গাতে হেল্প করছে। কক্সবাজারের কথা যদি চিন্তা করেন, যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় একটা পর্যটন খাত হচ্ছে বা স্পট হচ্ছে কক্সবাজার, সেখানেও কিন্তু ট্যুরিস্ট পুলিশের একটা ভালো দৌরাত্ম্য রয়েছে। ট্যুরিস্ট পুলিশ কিন্তু সদা অ্যাক্টিভ আছে। কিছু জায়গায় তো ছোটোখাটো কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেই, সেটাকে বাংলাদেশে হয়তো অনেক বেশি যে মিডিয়া কিংবা হচ্ছে যারা ছোটো ছোটো কী বলা যায় পেজ, তারা হচ্ছে এটাকে হাইলাইট করার, সোশ্যাল মিডিয়া হাইলাইট করার চেষ্টা করে হয়তো বা লাইক কমেন্ট ভিউর জন্য। কিন্তু আমার কাছে মনে হয় যে যেটুকু হাইলাইট হচ্ছে ছোটো ছোটো ঘটনা, তার চেয়ে যে সুন্দর সুন্দর পরিবেশের যে সেট আপ কিংবা নিরাপত্তার যে একটা বেষ্টনী যেটা বলয় বলা যায়, এই বলয় কিন্তু বাংলাদেশে খুবই ভালো। নিশ্চয়ই। মানে অনেকগুলো পজিটিভ খবরের বাইরে হয়তো নেগেটিভ খবরটাই বেশি চাউর হয়, সামনে আসে। আরেকটা বিষয় জানতে চাই, এখন যারা আসলে তরুণ আছেন, ঘোরাফেরা করেন, তারা যারা আপনাদের মতোই আসলে এই প্রফেশনে আসতে চান, মানে তাদের জন্য আপনার পরামর্শ কী হবে? দেখেন, আমি আসলে খুবই কি বলা যায় স্বপ্নবাজ মানুষ, আমি খুবই পজিটিভ মানুষ। আমি চাই যে বাংলাদেশে যারা মেধাবী মানুষ আছে তারা প্রত্যেকেই কোনো তার যেখানে আগ্রহ সেই জায়গাটাতে যেন সে নিজেই চেষ্টা করে উদ্যোক্তা হওয়ার। তো যারা আসলে প্রথম কথা হচ্ছে তাদের প্যাশন থাকতে হবে। মানে ট্যুরিজমকে যদি চিন্তা করে যে একটা টোটালি বিজনেসের একটা সেক্টর, তাহলে মনে হয় যে তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। কারণ সে আসলে আসবেই শুধুমাত্র একটা নির্দিষ্ট ইনভেস্টমেন্ট করে সেখান থেকে রিটার্ন নেওয়ার জন্য, তার জন্য ঝুঁকিপূর্ণ হবে। কিন্তু কেউ যদি জায়গাটাকে প্যাশনের সাথে আসে, প্যাশন থাকলে কিন্তু পথ বানানো যায়। প্যাশন মানে আপনি ধরেন একটা কুঠার চিন্তা করেন, যদি প্যাশন থাকে আপনি নিজেই আসলে পথ তৈরি করে ফেলতে পারবেন। তো আমাদের ক্ষেত্রে যেহেতু আপনি বলছেন, বা আমাদের কিন্তু প্যাশন নিয়ে এসেছিলাম, তো প্যাশন থেকে আমাদের কিন্তু কোনো গাইডলাইন ছিল না কবে আমরা রিসোর্ট বানাবো, কবে আমাদের দেশের বাইরে ট্যুর হবে, আমাদের কোনো প্ল্যান ছিল না বা কোনো গাইডলাইন ছিল না। কারণ হচ্ছে 12 বছর আগে বাংলাদেশের ট্যুরিজম নিয়ে এইভাবে ভাস্ট আকারে কেউ কাজ করতো না বা আমাদের চোখে তখন পড়েনি। তো আমাদের প্যাশন ছিল, ডেডিকেশন ছিল, আমরা কিছু না কিছু করার চেষ্টা করছি। তো যারা তরুণ আসতে চান, আমি ব্যক্তিগতভাবে আমি তাদেরকে ওয়েলকাম জানাবো। তবে আমার কথা হচ্ছে যে এক্সপিরিয়েন্স আসলে একটা ম্যাটার করে, এক্সপিরিয়েন্স নিয়ে আসতে হবে। এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য নিজেকে ঘুরতে হবে প্রচুর,
প্রচুর আয়োজন করতে হবে। আপনি যদি আয়োজন করেন, যে কোনো কিছু আয়োজন করবেন, আপনার সামনে বাধা আসবে, আপনি সেটাকে কীভাবে ওভারকাম করতে হয় সেই সিস্টেমটা আপনি শিখে যাবেন। সো ট্যুরের ব্যাপারটা সেম। এই সেক্টরে যদি আপনি প্রফেশনাল আসতে চান, আমার মনে হয় যে প্রচুর ঘোরাঘুরি করতে হবে দেশে, দেশের বাইরে। তারপর হচ্ছে ডাইভার্সিফাইড ঘোরাঘুরি। শুধুমাত্র আমি একটা বাসে উঠে কক্সবাজার চলে গেলাম, ঢাকায় চলে আসলাম, আমি এটাকে আসলে এককেন্দ্রিক ঘোরাঘুরি বলি। আমার কাছে মনে হয় যে ঘোরাঘুরির ব্যাপারটা যদি কেউ এই সেক্টরে আসতে চায়, তার ট্রেকিং করতে হবে, বান্দরবনের গহীনে চলে যেতে হবে, সেখানকার যে পরিবেশ পরিস্থিতি সেটা নিজের মধ্যে অ্যাবজর্ব করতে হবে যে আসলে ওইখানে কীরকম ট্যুরিজম হওয়া উচিত বা কী করা যায়। তারপর হচ্ছে আপনি ধরেন ক্যাম্পিং করতে হবে, হয়তো বিচের পারে সোনা দিয়ে চলে গেলেন, চরকুকরি মুকরি চলে গেলেন তাঁবু নিয়ে, হ্যাঁ, 2-4-5 জন বন্ধুকে নিয়ে গেলেন, অথবা আরও 5 জন আননোন কাউকে নিয়ে গেলেন, তাহলে তো আপনার মধ্যে আসলে অ্যারেঞ্জমেন্টের যে ব্যাপারটা চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমার কাছে একটাই পরামর্শ, যে প্রথমত হচ্ছে ডেডিকেশন থাকতে হবে, প্রেম থাকতে হবে এই সেক্টরের প্রতি, আর অভিজ্ঞতা থাকতে হবে, প্রচুর ঘোরাঘুরি করতে হবে। মানে সেটি আসলে কাগজে কলমে বা বই পুস্তকে নয়, এটা নিজের দেখেন আমাদের ঘোরাঘুরির সেক্টরটা অভিজ্ঞতা। কিন্তু একদমই নতুন। আমার বিশ্ববিদ্যালয়গুলোতে যে আপনার ট্যুরিজম সাবজেক্টটা সেটাও কিন্তু যে যুক্ত হয়েছে অনেক বেশি দিন হয় নাই। তো বই পুস্তকে আপনি আসলে পর্যটনকে এখনও জানার মতো বাংলাদেশে সেটআপ তৈরি হয় না। হ্যাঁ, আপনার অনলাইন তো এখন অনেক ভাস্ট আকারে আছে, আপনি চাইলেই ঘেটে দেখতে পারেন। তবে আপনার ওই যে সাইকেল চালানোর গল্পটা ছিল ছোটোবেলায় আমাদের স্কুলে পড়েছিলাম, যে আমরা বই পড়ে সাইকেল চালানোটা জানতে পারবো যে কীভাবে সাইকেল চালায়। কিন্তু আমরা যখন ওই বই পড়ে সাইকেল নিয়ে শুরুতে নেমে গেলে আপনার সাইকেল চালানো আসলে হবে না। সাইকেল চালানোর জন্য সাইকেল নিয়ে মাঠে নেমে যেতে হবে। মানে সেক্ষেত্রে তো তরুণদের একটা বাড়তি সুবিধা হচ্ছে যে তথ্য প্রযুক্তি। আপনারা যে সময় 2014 সালে শুরু করেছিলেন, তখন ইন্টারনেট সুবিধা বা স্মার্টফোনের যে সহজলভ্যতা, তার চেয়ে তো এখন অনেক বেশি। এখন তো আসলে এই ধরনের ট্যুর বা এই ধরনের গ্রুপ তৈরি করা, এগুলো তো এই তথ্য প্রযুক্তি ব্যবহার করেও করে ফেলা যায়, যেটা হয়তো তখন এতটা সহজ ছিল না। না, এটা তো আসলে ধরেন যুগে যুগে পরিবর্তন হচ্ছে। আমাদের আগে যারা ট্যুরিজম করেছেন ওনারা হয়তো বা এমন হয়েছে যে সদরঘাট কিংবা বিভিন্ন বাস টার্মিনালে ওনাদের বেঞ্চ নিয়ে বসেছিলেন, মানুষকে তো আসলে কানেক্ট করতে হবে। তো আমাদের কিন্তু সেই কঠিন সময়টা পার করতে হয় না, কারণ আমরা অনলাইনের যখন শুরুর যুগ, আমরা কিন্তু সেই যুগেরই মানুষ। ওই সময়টাতে অনলাইন অনেকটা অ্যাভেলেবেল হয়েছে, বাট ভাস্ট আকারে হয় নাই যেটা এই মুহূর্তে আছে বা এর যুগে যেটা আছে। তো তখনও কিন্তু আমরা বেশ অনেকটা সহজলভ্য উপায়ে তথ্য পেতাম। তবে এখন যেরকম একদম ডোর টু ডোর আপনার ইনফরমেশন পৌঁছে যাচ্ছে, এতটা সহজ ছিল না। তো এখন যারা ট্যুরিজম নিয়ে কাজ করতে চায় তাদের জন্য আসলে অনেকটা সহজ, অন্তত বাংলাদেশ সম্পর্কে কিংবা দেশের বাইরের যত ট্যুরিজম স্পট আছে সেগুলো সম্পর্কে খুঁটিনাটি ঘেটে তথ্য বের করা কিন্তু খুবই সহজ। আমরা দেখি আসলে যে কোনো অকেশন যখন আসে, মানুষ অকেশন এবং ভ্যাকেশন দুটোই, মানুষ আসলে এই ট্যুরিস্ট স্পটগুলোতে একেবারে হুমড়ি খেয়ে পড়ে। সেক্ষেত্রে এই জায়গাটাতে আসলে আরও আরও নতুনদের কাজ করার সুযোগ তো নিশ্চয়ই আছে। হ্যাঁ, অবশ্যই রয়েছে। আপনার আমি যদি আপনাকে ছোট্ট একটা গ্রাফ দিচ্ছি, আমরা যখন ট্যুরিজম শুরু করেছিলাম তখন আসলে বাংলাদেশে পর্যটন বোর্ডের তথ্য মতে ছিল যে 50 লাখ ট্যুরিস্ট হচ্ছে বাংলাদেশের ভেতরে বা বাইরে ঘোরাঘুরি করতো। এখন কিন্তু গত বছর আমি সেই রেশিও দেখলাম প্রায় 3 কোটি হয়ে গিয়েছে। 3 কোটি মানুষ বাংলাদেশের মধ্যে তারা পর্যটক, বা তারা দেশের বিভিন্ন জায়গা থেকে কিংবা দেশের বাইরে বছরের কোনো না কোনো সময় তারা ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছে। তো দেখেন কত গুণ বেড়ে গিয়েছে। তো আলটিমেটলি ঈদের সময় বলেন বা যে কোনো ছুটির সময় এত ভিড় থাকে কেন? কারণ বাংলাদেশের যে পরিমাণ মানুষ এখন ভ্রমণ পিপাসু, সেই অনুযায়ী ট্যুরিজম স্পট কম, আবার যে স্পট কম তার মধ্যে আসলে অ্যাকোমোডেশনটা কম। তো সব মিলে কিন্তু মানুষ যে পরিমাণ ঘুরতে যেতে চায় সেই পরিমাণ জায়গা এখনও তৈরি হয়নি। মানে এখানে এখনো আসলে ভোগান্তি আছে। এখানে যেহেতু চাহিদার তুলনায় যোগানটা কম, এবং ভোগান্তি বা সংকট যাই বলিস, যেহেতু সেখানে সংকটই বলবো, আসলে ভোগান্তি বলবো না, এই সেক্টরটাকে। নিশ্চয়ই এই সংকটটাই তো আসলে নতুন বা তরুণ উদ্যোক্তাদের জন্য সুযোগ। তারা যদি পর্যটকদের এই ভোগান্তি বা এই কষ্ট বা এই সংকট নিরসন করতে পারেন, তাহলেই তো তাদের নিজেদেরও একটা কর্মসংস্থান হয় এবং পর্যটকরাও আরো সহজে আসলে ঘুরতে পারে, তাই নয়? জি, আমি আসলে এই কথার সাথে একমত। এই যে ভোগান্তি বা যে সংকট, এই সংকটটাকেই কিন্তু আসলে প্রায়োরিটাইজ করা যায়। বিজনেস কিন্তু তৈরি হয় কিন্তু এইরকমই, যেখানে আসলে সংকট, এই এলাকায় যেখানে খাবারের দোকান নাই তখন কিন্তু সেখানে খাবারের দোকান হয়ে যায়। নিশ্চয়ই আপনার সাথে আরো কথা বলবো, একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, কিন্তু বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা পর্যটকদের কাছ থেকে প্রায়শই একটা কথা শুনি যে বাংলাদেশের কক্সবাজার অথবা বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ির মতো সুন্দর প্রাকৃতিক দৃশ্যের যে জায়গাগুলো, এখানে ঘুরতে যাওয়ার চেয়ে যে খরচ হয় তার চেয়ে সেই একই পরিমাণ খরচে বা তার চেয়ে কাছাকাছি খরচেই আসলে
প্রতিবেশী দেশ হয়তো ভারতের দার্জিলিং, সিকিম কিংবা নেপালে চলে যাওয়া যায়। তো এই যে একটা অভিযোগ আমরা শুনি, তো এই সেক্টরের একজন তরুণ উদ্যোক্তা হিসেবে আপনার কাছে জানতে চাইবো যে এই অভিযোগটার পেছনে আসলে কি অঙ্ক কাজ করে বা অর্থনীতির হিসাবটা কি, সেই প্রশ্নের উত্তর জানতে চাই। তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্যের গতিপথ। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্যের গতিপথ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব, আর আমার সঙ্গে আছেন ট্যুর গ্রুপ বিডির ব্যবস্থাপনা পরিচালক ইমরানুল আলম। ইমরানুল আলম, আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। যে কথা জানতে চাইছিলাম যে আমাদের পর্যটকদের কাছ থেকে আমরা একটা অভিযোগ বলেন বা এক ধরনের মানসিকতা শুনি আমরা সবসময় যে বাংলাদেশে বিশেষ করে কক্সবাজার, খাগড়াছড়ি বা বান্দরবান এই সমস্ত জায়গায় একটা ভালো ট্যুর করতে যে পরিমাণ খরচ হয় তা দিয়ে বা তার চেয়ে সামান্য কিছু বেশি দিয়ে আসলে প্রতিবেশী দেশগুলোতেও ঘুরে আসা যায়, বিশেষ করে নেপাল বা দার্জিলিং। তো এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখেন? খুব সুন্দর প্রশ্ন। আসলে এইরকম সিমিলার প্রশ্ন বা সিমিলার কথা আমিও প্রায় শুনি। তবে প্রথমেই আসলে আমি কিছুটা স্বীকার করে নিচ্ছি যে কিছুটা আসলে বাংলাদেশের কিছু কিছু জায়গাতে কিছু ব্যাপারে ওভার কস্টিংয়ের ব্যাপার দেখা যায়। তবে তার পেছনে কিন্তু গল্প আছে, যে গল্প হয়তো অনেকে জানে না বা অনেকে নিয়ে ভাবতেও চায় না। আসলে কেন, ধরেন আমাদের পাশের দেশ ভারত, নেপাল বা সাবকন্টিনেন্ট যদি চিন্তা করি, তাদের যদি একটা রুম ভাড়া ৩,০০০ টাকা হয়, আমার দেশে আসলে ৫,০০০ টাকা কেন? তো এই কেনর উত্তরটা আসলে আমরা যারা ট্যুরিজম নিয়ে কাজ করি আমরা অনেক সময় বলি যে আমরা আসলে ভুক্তভোগী সমাজ একজন। এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক কিছু মন খুলে বলতেও পারি না। ধরেন পৃথিবীর কোথায় চাঁদা আছে আমাকে বলেন? আমি নিশ্চিত অন্যান্য দেশে হয়তো এটা নাই। বরং আমরা যেটা জানি যে সাবকন্টিনেন্টের ম্যাক্সিমাম দেশেই ট্যুরিজমের জন্য আলাদা করে আসলে সাবসিডি দেওয়া হয়, প্রণোদনা দেওয়া হয়। ট্যুরিজমকে বেস করে আলাদা শহর গড়ে দেওয়া হয়, আলাদা স্পট গড়ে দেওয়া হয়। তারপর হচ্ছে আপনার রাস্তাঘাট সব কিছু আসলে সেট আপ করে দেওয়া হয়। আর ওইখানে আমাদের কিন্তু উল্টা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে। আমরা যারা ট্যুরিজম নিয়ে কাজ করছি, বিশেষ করে রিসোর্ট নিয়ে যারা কাজ করছি, তারা খুব ভালো মতোই জানি। ধরেন আমি একটা রিসোর্ট বানাচ্ছি, তার টোটাল দায়িত্ব কিন্তু আমার। সরকারের ক্ষেত্রে হয়তো বা একটা মেইন রোড যেটাকে বলে আর কি, প্রধান রোড সম্ভবত সেটাই করেন। তারপর শাখা রোডগুলোর কাজ আসলে আমাদের মতো প্রাইভেট যারা আমরা কাজ করছি তাদেরকেই করতে হচ্ছে। তো এখানে একটা খরচ নিশ্চয়ই অ্যাড হচ্ছে। এই খরচটা আসলে আমি কার কাছ থেকে ওঠাবো? নিশ্চয়ই পর্যটকের কাছ থেকেই। তারপর চিন্তা করেন হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ। এই অর্থে কখন আসলে গভর্নমেন্টের সিচুয়েশন কোন দিকে যাচ্ছে, আবার সেই সাথে প্রাকৃতিকভাবে বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থান করছে, 1 থেকে 2 বছর পর আপনি দেখেন যে হয়তো বা বন্যা হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে। তো সব মিলে কিন্তু একটা কি বলা যায়, ঝুঁকিপূর্ণ একটা জায়গাতে রয়ে গেছে ট্যুরিজমের এই পার্টটা। মানে আপনার হচ্ছে ইনভেস্টমেন্ট পার্ট কিংবা আপনার রিসোর্ট যে পার্টগুলো আর কি, স্থাপনার যে বিষয়গুলো। তো সেই ক্ষেত্রে যারা উদ্যোক্তা তারা কিন্তু চাইবেই যে যত দ্রুততম সময় সম্ভব তার যে ইনভেস্টমেন্ট সেটাকে সিকিউর করে ফেলার। কারণ যেহেতু গভর্নমেন্ট থেকে আমি সাপোর্ট পাচ্ছি না, আবার প্রাকৃতিকভাবে কিছুটা আমি ঝুঁকির মধ্যে রয়েছি, তো আমাকে কিন্তু আসলে ওই সিকিউরটা করে ফেলতে হবে। আবার দেখেন হচ্ছে বাংলাদেশের যেই সরকার থেকে প্রাপ্ত যে সুবিধা, তার অনুযায়ী ভ্যাট আর ট্যাক্স আমার কাছে মনে হয় যে কয়েকশো গুণ এটা বেশি। আমি সেন্ট মার্টিনে কোনো রাস্তাঘাট পাচ্ছি না, সেন্ট মার্টিনে আমি কোনো সিকিউরিটি পাচ্ছি না, সাজেকে আমি আসলে সেইভাবে কোনো এডিশনাল কোনো সরকারের অ্যাক্টিভিটি পাচ্ছি না। কিন্তু ভ্যাটের সময় দেখেন 7.5% ভ্যাট আপনাকে সেলের উপরে দিয়ে দিতে হবে। 100 টাকা সেল করলে 7.5 টাকা আপনাকে ভ্যাট দিতে হবে। আর সেটা এসি রুম হলে তো 15 টাকা ভ্যাট দিতে হবে। সেই ক্ষেত্রে আসলে কিছুটা তো ওভার কস্টিং হয়। আরেকটা ব্যাপার আছে, ধরেন কক্সবাজার নিয়ে ঢালাওভাবে ধরুন অনেকেই বলে ফেলে যে কক্সবাজার মানেই হচ্ছে গলা কাটা একটা ব্যাপার। আসলে দেখেন কক্সবাজারে কিন্তু একসময় হোটেল ছিল সব মিলে 15 টাকা কিংবা 20 টাকা, এখন কিন্তু 400-র উপরে হোটেল রয়েছে। তো 400 হোটেল কিন্তু 400 রকমের বাজেটের। আপনার যদি বাজেট থাকে ঢাকা থেকে কক্সবাজার ঘুরে আসার বাজেট 5,000 টাকা, আপনি 5,000 টাকার রিসোর্ট চুজ করলে কিন্তু হয়ে যাচ্ছে। আপনি কিন্তু 5 স্টার যে হোটেল সেটাকে দেখছেন, যার একদিনের ভাড়া হয়তো কাছাকাছি থাকতে চাই, 20,000 টাকা হয়তো বা ভাড়া, দেখবো। আবার আপনি চাচ্ছেন 5,000 টাকা সেই ট্যুরটা কমপ্লিট করতে, সেটা কিন্তু আসলে কোনোভাবে যৌক্তিক হবে না। এখনও পর্যন্ত আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম জায়গাতেই সাজেক, সুন্দরবন, সেন্ট মার্টিনে যত কথা হয়, সেন্ট মার্টিনে এখনো পর্যন্ত 1500 টাকা 2,000 টাকা রুম রয়েছে। কিন্তু মানে সীমিত বাজেট নিয়েও মানুষ এই সমস্ত জায়গায় যেতে পারে। 2014 সালের যেই খরচ বা যেই ব্যাপার ছিল, এখন 26 সালে এসে তো নিশ্চয়ই
সেই কি বলা যায় মুদ্রার যে স্ফীতি হয়েছে তার জন্য কিছুটা তো বাড়বেই। কিছুটা বাড়বে। আমি যদি 14 সালে সুন্দরবন গিয়ে থাকি 8,000 টাকায়, নিশ্চয়ই এটা 26 সালে সে 8,000 টাকা আসলে পেতে পারবো না, কারণ টাকার মান চালের দাম কমেছে বেড়েছে, এর মধ্যে। টাকার দাম কমেছে, তেলের দাম বেড়েছে, সব কিছু বেড়েছে, সেই অনুযায়ী তো কিছুটা বাড়বেই। সেটাকে আমি আসলে যৌক্তিক মনে করি যে 8,000 টাকা হয়ে থাকে 2014 সালে, এখন যদি সেটা 10,000 টাকা হয় তাহলে আমার কাছে মনে হয় যৌক্তিক। কিন্তু ওই যে একটা শ্রেণীর মানুষ যারা আসলে বাংলাদেশি পর্যটক, তারা যখন দেখেন যে আসলে এই কাছাকাছি খরচেই দেশের বাইরে ঘুরে যাওয়া মানে ঘুরতে যাওয়া যায়, এই শ্রেণীর পর্যটকটাকেও আসলে আপনার কি মনে হয় যে তাদেরকে বাংলাদেশে আরও ঘোরানোর ব্যাপারে উদ্যোগী হওয়া উচিত কিনা? কারণ তাতে তো বাংলাদেশের যে কারেন্সি বা বৈদেশিক মুদ্রার একটা অংশ তো আসলে জি। এভাবে বাইরে চলে যাচ্ছে। যদিও বাইরে ঘুরতে যাওয়ারও প্রয়োজন আছে, কিন্তু তারপরও চাইলে এই শ্রেণীটার জন্য আসলে কিছু করা উচিত কিনা, এবং সেটির জন্য আপনাদের সেক্টর থেকে আপনারা যারা কাজ করছেন তাদের এবং সরকারের জায়গা থেকে করণীয় কি বলে আপনি মনে করেন? আচ্ছা, প্রথমত হচ্ছে যে কেউ বিদেশ ঘুরতে গেলে সেটার পক্ষপাতী আমি। আমার কাছে মনে হয় যে পুরো পৃথিবীটাই আমার। হ্যাঁ, পৃথিবীতে কোনো বাউন্ডারি আসলে না, নাই। অবশ্যই বিদেশ ঘুরতে যাওয়াতে বাধা নাই, কিন্তু যখন প্রশ্নটা আসলে Comparison টা আমি যখন আসে। বাজেটের কারণেই বিদেশে যাচ্ছি, আমার আসলে এখানে আমার একটা কক্সবাজার যাওয়ার objection আছে শখ, আসলে। কিন্তু বান্দরবান যাওয়ার শখ, কিন্তু যে বাজেটে আমি যাচ্ছি সেই বাজেটে আমি নেপাল যেতে পারছি। তো এই জায়গাটা ক্লিয়ার করা উচিত কিনা? আমি আমার দিক থেকে ক্লিয়ার করছি, যেটুকু আমার কাছে মনে হয় এই কম্পারিজনটা অনেক ক্ষেত্রে ভুল কম্পারিজন হয়। সেটা হয় বাংলাদেশের একটা লাক্সারি ট্যুরের সাথে আপনি অন্য একটা দেশের সবচেয়ে চিপেস্ট ট্যুরে কম্পেয়ার করছেন। ধরেন বাংলাদেশে সুন্দরবন লাক্সারিভাবে যেতে আপনাকে লাগবে হয়তো 15 থেকে 20,000 টাকা। আপনি হয়তো সেমভাবে মেঘালয় ধরেন, কিংবা আপনি সিকিমে ধরেন, অথবা নেপালে তো পারছেন না এই বাজারে, তো এটার কম্পারিজন আসছে না। ভারতেই ধরি আমি, ভারতে বিদেশ বললে মানুষ ভারত বোঝায়, কারণ সেটা বাই রোডে যাওয়া যায়, নিয়ারেস্ট সহজে হ্যাঁ যাওয়া নিয়ারেস্ট, যায়। এবং বাই রোডে যাওয়া যায়, যে কারণে হচ্ছে বিমান খরচ লাগছে না, বাসের খরচে যাওয়া যাচ্ছে। তো আপনি কিন্তু সিকিম ঘুরতে গেলেও সবচেয়ে চিপেস্ট যদি ঘুরতে যান সেটাও 18 থেকে 20,000 টাকা যাচ্ছে। কারণ বাংলাদেশের একটা জায়গাতে আপনি ম্যাক্সিমাম লাক্সারি ঘোরার সাথে আরেকটা দেশের সবচেয়ে চিপেস্ট ঘোরার কম্পেয়ার করছেন, তো সেটা যৌক্তিক না। আপনি ধরেন বাংলাদেশে আপনি যেই মানের হোটেলে থাকছেন, যেই মানের খাবার খাচ্ছেন, যেই মানের বাস ইউজ করছেন, সেটা বিদেশে করে দেখেন, নিশ্চয়ই এর দ্বিগুণ বা তিনগুণই লাগবে। তবে হ্যাঁ, অবশ্যই চাইলে এটা নিয়ে আমরা যারা ট্যুরিজম নিয়ে কাজ করছি, আমরা সবসময় ভাবি আসলে যে কীভাবে আরও মিনিমাইজ করা যায়। আমরা মিনিমাইজ করতে চাই, কিন্তু যখন মিনিমাইজ করতে যাই তখন আসলে অনেকগুলো ঝুঁকি আমাদের সামনে অ্যারাইজ হয়। আমি চিন্তা করি যে করোনার মতো একটা সময় গিয়েছে বাংলাদেশে, সেখানে গভর্নমেন্ট বা তখন যারা দায়িত্বে ছিলেন তারা আমাদেরকে ফিরেও তাকায় নেই। তো ওই যে 2 বছর আমরা কীভাবে সার্ভাইভ করেছি, তো নিশ্চয়ই সেটার যে কাট অফ হয়তো আগে কিংবা পরে আমাকে ব্যাকআপ নিতেই হয়েছে। তো এখন আমার মাথায় কিন্তু এরকম প্ল্যান ঘুরতে থাকে যে নেক্সট ডে আমার যখন আরেকটা দুর্যোগ আসবে, প্রাকৃতিক দুর্যোগ কিংবা রাষ্ট্রীয় কোনো সমস্যা, আমাকে তো আসলে দেখার কেউ নাই, তখন কিন্তু আমাকে কিছুটা সেভিং করেই ফেলতে হয়। সেই কারণে কিছুটা পার্সেন্টেজ তো বেড়ে যায় খরচ। তো আমরা তো দীর্ঘদিন থেকে শুনে আসছি, মানে এই অন্তর্বর্তী সরকার বা তার আগে যে আওয়ামী লীগ সরকার ছিল তখন থেকেই আমরা শুনে আসছি, প্রায় 8-10 বছরেরও বেশি হবে, একটা মাস্টার প্ল্যান হচ্ছে, এবং এই মাস্টার প্ল্যান হলে মাস্টার প্ল্যানের আওতায় আপনারা যারা এই সেক্টরে কাজ করছেন তাদের যেমন ব্যবসা আরও সহজ হবে, এবং একই সাথে যারা পর্যটক আছে তারা আরও বেটার সার্ভিস পাবে। সেই মাস্টার প্ল্যানের আসলে কি অবস্থা, এবং এই মাস্টার প্ল্যান আদৌ বাস্তবায়ন সম্ভব কিনা, বা সেটা কি প্রভাব ফেলবে, এই বিষয়গুলো নিয়েও একটু কথা বলতে চাই, কিন্তু তার আগে আরেকটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্যের গতিপথ। এ পর্যায়ে নেব আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। Brought to you by Walton Smart Freeze. বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্যের গতিপথ অনুষ্ঠানের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব, আর আমার সঙ্গে আছেন ট্যুর গ্রুপ ব্রিডির ব্যবস্থাপনা পরিচালক ইমরানুল আলম। ইমরানুল আলম, বিরতির আগে যেমন কথা হচ্ছিল যে আসলে মাস্টার প্ল্যানের কথা আমরা শুনি, এই মাস্টার প্ল্যান আসলে কি অবস্থায় আছে, বা আদৌ সেটা আলোর মুখ দেখবে? আসলে গভর্নমেন্টের এই যে একটা পার্ট অনেক বছর ধরে আমরাও শুনছি, আসলে সেটা আসলে আলোর মুখ আমরা এখনও দেখিনি, বা কোনো প্ল্যান আসলে পাইনি। আমরা মাঝখানেও শুনেছি যে মাস্টার প্ল্যান হচ্ছে। ইভেন মাঝখানে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন ওনারাও আসলে বলেছেন, রেজওয়ানা ম্যাম ছিলেন বা আরও কারা দায়িত্ব ছিলেন যারা,
একটা রোড ম্যাপ আসছে, একটা মাস্টার প্ল্যান আসছে, আসলে আসছেই, এখনও আছে, আমরা এখনও পাইনি। তো আমি চাইবো যে বর্তমান যে সরকার এসেছেন অনেক প্রমিজিং আমরা দেখছি, বা তারা তো পরিবর্তিত বাংলাদেশ, পরিবর্তিত বাংলাদেশের একটা স্বপ্ন দেখাচ্ছেন। এখন আমরাও সেই স্বপ্নের সারথি হতে চাই। ট্যুরিজম যে একটা অবহেলিত সেক্টর সেই শুরু থেকেই, যেখানে চাইলেই এখন প্রায় 4% জিডিপি এমনিতেই মানে বাংলাদেশে ট্যুরিজম দিয়ে আসছে, সেটা কিন্তু চাইলেই 10 থেকে 15% জিডিপিতে নেওয়া সম্ভব। তো এখন যে সরকার, আমার আশা হচ্ছে যে এই সরকার এটা নিয়ে কাজ করবেন, এবং এই যে মাস্টার প্ল্যান যেটা আছে সেটাকে প্রয়োজনে আমাদের সাথে যারা স্টেক হোল্ডার আছেন, যারা ট্যুরিজম নিয়ে কাজ করেন, তাদের সাথে শেয়ার করবেন। যেমন হচ্ছে আমরা মাঝখানে দেখেছি একটা সরকার ছিলেন, সরকারের প্রধান একজন ছিলেন ট্যুরিজম সেক্টর নিয়ে, উনি আসলে বেশ অনেক সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কোনো সিদ্ধান্তেই কোনো ট্যুরিজমের স্টেক হোল্ডার জানেন না। উনি সেন্ট মার্টিন বন্ধ করে দিচ্ছেন, উনি সুন্দরবন বন্ধ করে দিবেন। তো এটা যেন বর্তমান সরকারের না হয়, আমাদেরকে নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন যেহেতু, যারা সেখানকার ভুক্তভোগী হতে পারেন একটা সিদ্ধান্তের কারণে অথবা বেনিফিটেড হবেন, তাদেরকে নিয়ে যদি সিদ্ধান্তগুলো নেওয়া হয়, অংশীজন যেটাকে আমরা অংশীজন যাকে বলে বা স্টেক হোল্ডার যাকে বলে, তাদেরকে নিয়ে সিদ্ধান্তগুলো নেওয়া হোক, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের পাশাপাশি ট্যুরিজমটাও একটা লিডিং পর্যায়ে চলে যেতে পারে। নিশ্চয়ই। আমরা আলোচনাটা একেবারে শেষের দিকে এসেছি। শুরুতে আপনার কাছে যে কথাটি জানতে চেয়েছিলাম সেই উত্তরটি নেওয়া হয়নি, এবং আমি ইচ্ছে করেই আসলে আবারও সেই প্রশ্নটিতে আসিনি। সেটা হচ্ছে এই যে ভ্যাকেশনগুলো হয়, ভ্যাকেশনের পরপরই আসলে দেখা যায় যে পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের ঢল নামে, মানুষের ভিড় নামে। সেই জায়গা থেকে একটু জানতে চাই যে এখন মানে বিগত তো আমরা অনেকগুলো সংকটের মধ্য দিয়ে আসলে পার করে এসেছি, এখন এই পর্যটন কেন্দ্রগুলোতে আয়োজনগুলো কীরকম, এবং মানুষ বিশেষ করে সাধারণ মানুষ একটু কম বাজেটে কোথায় কোথায় যেতে পারে, সেই আইডিয়াগুলো চাই আপনার কাছে। আচ্ছা, এটা কিন্তু একটা আসলে সেলিব্রেট করার মতো ব্যাপার যে বাংলাদেশে যখনই কোনো ভ্যাকেশন বা হলিডে আসছে, মানুষ কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে, ঘুরতে বেরিয়ে যাচ্ছে। কেউ যাচ্ছে বন্ধু নিয়ে, কেউ পরিবার নিয়ে। একটু আগে আপনার সাথে গল্প হচ্ছিল, আপনিও প্ল্যান করছেন। সো এরকম প্রত্যেকেই কিন্তু প্ল্যান থাকে যে সামনে ঈদের একটা লম্বা ছুটি আছে, সে কোথায় ঘুরতে যাবে। এখন যদি বাজেটের বিষয়টাতে আমরা কথা বলতে চাই, আবার আমার আগের কথার সাথে মিলে যাবে যে বাজেটের ব্যাপার কিন্তু এখনও অনেকটাই আগের মতোই বাজেট রয়েছে। আগের মতো বলতে আমি সেই অর্থে বোঝাচ্ছি যে আপনি আপনার যে বাজেট সেই অনুযায়ী কিন্তু কমফোর্টটা পাবেন। আপনি 5 স্টারের কমফোর্টের চিন্তা করে যদি ধরেন একদমই স্ট্যান্ডার্ড ক্যাটাগরির বাজেট চিন্তা করেন, তাহলে কিন্তু কোনোভাবে ম্যাচ করবে না। সো এখনও আপনি চাইলে এখন সাজেক কিন্তু খোলা রয়েছে, সাজেক যেতে পারছেন। পাহাড়ি যারা পাহাড় পছন্দ করেন, বান্দরবন আছে, তারপর সুন্দরবন কিন্তু এখনও যেতে পারছেন, এবং বিভিন্ন বাজেটের শিপ আসলে রয়েছে। শ্রীমঙ্গল রয়েছে, খুবই ছায়া সুনিবিড় একটা জায়গা শ্রীমঙ্গল। কুয়াকাটা রয়েছে, কক্সবাজার তো রয়েছেই। এছাড়া কিন্তু আপনি চাইলে একটু অফ ট্রেল যেটাকে বলে বান্দরবনের একটু গহীনে আপনি চলে যেতে পারেন, বা কেওক্রাডংয়ের যে চূড়া, সেই চূড়ায় কিন্তু এখনো যেতে পারছেন। এরকম আসলে অনেক জায়গা রয়েছে। আমার আর কিছু সেটাতে গেল তরুণ যারা একেবারে খুব শক্ত সামর্থ্য তাদের জন্য, কিন্তু যদি বলি যে এক পরিবার নিয়ে যদি কেউ ঘুরতে যেতে চায়, আমি কিন্তু মাঝখানে শুরুতে পরিবারগুলোই বলেছিলাম, তারপর আসলে তরুণদেরটা আলাদা হাইলাইট করেছি। আমি আবারও রিপিট করছি, ধরেন সাজেকে যেতে পারছেন, সাজেক, বান্দরবন, সুন্দরবন, শ্রীমঙ্গল, কুয়াকাটা, কক্সবাজার, এই জায়গাগুলোতে আসলে একদমই পরিবার ফ্রেন্ডলি। কিন্তু আমরা তো দেখি আসলে যে মানে ঈদের ছুটির যে সময়গুলো যায়, বা জাতীয় ভাবে যে বড় ছুটির ভ্যাকেশনগুলো আসে, আমরা দেখি টানা 3-4 দিনের ছুটি যখনই ক্যালেন্ডারে থাকে, ওই সময়টাতে স্পটগুলোতে প্রচুর ভিড় জমে যায় আর কি। তো এইরকম ছুটির মধ্যে আসলে যদি কেউ প্ল্যান করতে চায়, তাকে আপনি কি পরামর্শ দিবেন? প্রথম কথাই হচ্ছে আমার যে ছুটির দিনে ঘুরতে যাবেন না, ঘোরার জন্য ছুটি নেবেন। তাইলে আসলে আপনার বাজেটও কম লাগবে, হ্যাসেলও কম থাকবে। তবে হ্যাঁ, এটা সবার ক্ষেত্রে সবসময় সম্ভব হয় না। ছুটি চাইলেই আসলে অনেক, আমি যেরকম উদ্যোক্তা, আমি চাইলে ছুটি নিতে পারছি, অনেকে হয়তো পারেন না। তারপরে আমার প্রথম পরামর্শ থাকবে যে ছুটি আলাদা করে নিন ঘোরার জন্য, ঘোরাটা এনজয় করতে পারবেন, বাজেটটা কম লাগবে। এখন যেমন ঈদের সময় প্রত্যেকটা রিসোর্টের বা প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা র্যাক রেট থাকে, এটা বাইরের দেশেও এই প্র্যাকটিসটা আছে। তো ধরেন না, সে ফর এক্সাম্পল একটা রুমের ভাড়া 5,000 টাকা, এটাকে র্যাক রেট বলে। এইটা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন বাজেটে চলে যায়। যখন বর্ষাকাল থাকবে তখন কক্সবাজারে দেখবেন আপনি সেটাকে 50%-এ নিয়ে আসে। র্যাক রেট কিন্তু সেই 5,000 টাকা আছে, কিন্তু রুম ভাড়া হয়ে যাচ্ছে 2,500 টাকা, বা অন্যান্য সময় আরও কমে যাচ্ছে। কিন্তু ঈদ বা যে 3 দিনের ছুটিগুলোয়, সেই সময়টাতে আসলে প্রতিষ্ঠানগুলো চায় যে র্যাক রেট বা তার কাছাকাছি সেই বাজেটটাকে রাখার জন্য। যেহেতু মানে এটা অর্থনীতির ভাষায় যেটা চাহিদা যোগান, মানে চাহিদাটা বেশি, যোগান কম আসলে এইটার আসলে খুব বেশি কন্ট্রোল আপনি করতে পারবেন না। তো এই ক্ষেত্রে ওই যে বললাম যে পরামর্শ হচ্ছে যে
প্রয়োজনে একটু ছুটি, অন্যান্য সময় ছুটি নিয়ে ঘুরতে যাওয়া। আর এখন ঘুরতে গেলেও আসলে কিছুটা খরচ বাড়তি যাবে। যেমন আপনি ঈদের সময় জামা কিনলে বা ঈদের কোরবানির সময় যদি গরু কিনলে তার দাম তো একটু বেশি থাকে না, তখন তো আপনি আসলে এটা নিয়ে খুব বেশি কথা বলতে পারেন না, কারণ এটা আসলে ওই যে চাহিদার সাথে সম্পৃক্ত। এখানেও কিন্তু সেম, ঈদ বা বড় ভ্যাকেশনগুলোতে মানুষ ওয়েট তারপর করে। মানে একটা সুন্দর ট্যুর বা একটা উপভোগ্য ট্যুরের জন্য আসলে প্রস্তুতির প্রয়োজন হয় কিনা, প্রস্তুতির প্রয়োজন আছে। সেই কৌশলগুলো জানতে চাই। মানে কি কি প্রস্তুতি নিলে মানে বাংলাদেশে তো আসলে আমাদের যে ইকোসিস্টেম, সেখানে বেশিরভাগ সময় দেখি, বা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেও যদি বলি, যে খুব অনেক একটা হেক্টিক জার্নির মধ্যে দিয়ে একটা সুন্দর পর্যটন স্পটে যাচ্ছি, একদিন দুদিন তিন দিন খুব দারুণ হয়তো সময় কাটলো, তারপর ফিরে আসার সময় আবার যে একটা হেক্টিক জার্নির মধ্যে দিয়ে আসতে হয়, ওই যে 2-3 দিনের যে রিফ্রেশমেন্টটা আমি নিয়ে আসলাম, সেটা আসলে খুব ঘরে ফেরা যায় না আসলে সেটা নিয়ে, আমার হয়তো পথেই সেটা হারিয়ে ফেলতে হয়। তো সেই রকম একটা বাস্তবতায় আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, কি পরামর্শ দেবেন আসলে পর্যটকদেরকে? তরুণ পর্যটক আর আসলে একটু ম্যাচিউরড পর্যটক, এই দুইটার মধ্যে তো পার্থক্য আছে। আসলে তরুণ পর্যটক চাইলে যে কোনো জায়গায় যখন ইচ্ছা চলে যেতে পারছে। যেহেতু আপনার প্রশ্নটা ছিল হচ্ছে যারা পরিবার নিয়ে ঘুরতে যেতে চান তাদের জন্য আসলে আমার মনে হয় যে এই ক্ষেত্রে ট্যুরিজম যে স্পটটা সেটা বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে ধরে নিতে হবে, ধরেন এখন কক্সবাজারে একটু ভিড় থাকবেই, সাজেকে ওঠার সময় একটু আপনাকে ঝক্কি পোহাতে হবে। তো এই যেমন এখন যদি আপনি পরিবার নিয়ে একটা সেফ অ্যান্ড সিকিউরড এবং খুবই প্রাণবন্ত একটা ট্যুর চান, আমার কাছে মনে হয় যে প্রথম পছন্দ আপনার হতে পারে শ্রীমঙ্গল, কমলগঞ্জ, শ্রীমঙ্গল। এই অঞ্চলটা আসলে খুব একটা ক্রাউডেড হয় না। প্রতিটা রিসোর্টের আসলে একটা রিসোর্ট থেকে একটা রিসোর্ট অনেক অনেক দূরে দূরে। তো সেই জায়গাতে আপনি শ্রীমঙ্গলটাকে চুজ করতে পারেন। আমাদের সুন্দরবন আবার জুন মাস থেকে বন্ধ হয়ে যাবে, সো জুন মাসের আগে এখন সুন্দরবনে যাওয়াটা খুব ভালো সময়, সুন্দরবন ঘুরে আসতে পারেন। বান্দরবনকে আমি হাইলাইট করছি যে বান্দরবন এবং রাঙামাটি একটা ভালো জায়গা। বাংলাদেশের আমার মনে হয় যে আন্ডার রেটেড জায়গার মধ্যে একটা জায়গা হচ্ছে রাঙামাটি। রাঙামাটি আসলে এত ডাইভার্সিফাইড, আমি যখন দেশের বাইরে গিয়েছি আমার কাছে মনে হয়েছে আপনার ইন্দোনেশিয়ার যে বালির অনেকটা জায়গা হচ্ছে বাংলাদেশের রাঙামাটির মতো। আমি তখন ওখানে আমার যারা ট্যুরমেট ছিল তাদেরকে গল্প করে বলেছিলাম, অনেকে হেসেছিল। পরে যখন আবার তাদেরকে নিয়ে এই টিমটা নিয়ে আমি রাঙামাটি এসেছি বাংলাদেশে আসার পরে, তারা বলেছেন না, ভেরি সিমিলার। তো রাঙামাটি কিন্তু খুব সুন্দর একটা জায়গা। এই জায়গায় আপনার গেলে কখনোই হ্যাকটিক মনে হবে না, আপনি রাঙামাটি চুজ করতে পারেন। এছাড়াও আর তরুণদের জন্য কিছু বলি, যেহেতু তরুণরা আমিও তরুণ একজন মানুষ, তরুণদের জন্য আসলে এই সময়টিতে ট্রেকিং, ক্যাম্পিং কিংবা আসলে বান্দরবনে একটু গহীনে চলে যাওয়া, কেওক্রাডং চলে যাওয়া, এই পাগলামিগুলো করার একটা ভালো সময় রয়েছে। ইমরান আলম, আপনি আমাদেরকে সময় দিয়েছেন এরকম একটা ছুটির দিনে, আনন্দ ঘন সময়ে, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। টিভিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্যের গতিপথ অনুষ্ঠান থেকে। সঙ্গীত